আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আমি তোমাদের দিয়ে আলহামদুলিল্লাহ। তেজগাঁও মডেল হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল শহীদ, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। আজ তোমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসো। তোমাদের পাঠ্য বই অর্থাৎ ফিনান্স ও ব্যাংকিং বইয়ের নবম অধ্যায় দেখো। পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠা লেখা নবম অধ্যায় আছে ব্যাংকিং ও ব্যবসা। ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, ব্যাংকিং বিজনেস অ্যান্ড টাইপস। নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, ব্যাংকিং বিজনেস অ্যান্ড টাইপস। নবম অধ্যায় পাঠে আন্দোলন। তোমরা ব্যাংকের গঠন, কর্মপরিধি, উদ্দেশ্য এবং তার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। এখানে ব্যাংকিং ব্যবসায় শ্রেণী বিন্যাসের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ব্যাংক ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছে। তাছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। ব্যাংকিং ব্যবসা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভের ক্ষেত্রে এই অধ্যায় খুবই কার্যকর হবে। তবে আমরা সম্পূর্ণ অধ্যায় আলোচনা করব না। আমরা 9.1 অর্থাৎ 9.1 এবং 9.2 নিয়ে আলোচনা করব। বাকিটা পরবর্তীতে আসবে। তোমরা সবাই 91 পৃষ্ঠা বের করো। পাঠ্য বই 91 পৃষ্ঠায় আছে সূচনা। যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংক ব্যবসার আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠন আমূল পরিবর্তন সাধিত হয়েছে। বলছে যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংক ব্যবসার আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠন আমূল পরিবর্তন সাধন হয়েছে। যুগের সাথে সাথে সনাতন, আধুনিক এবং বর্তমান ইলেকট্রনিক্স ব্যাংকিং এই ব্যবসায় আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে। কী বলছি? যুগের সাথে সাথে সনাতন, আধুনিক এবং বর্তমান ইলেকট্রনিক্স ব্যাংকিং এই ব্যবসায় আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে। তাছাড়া প্রতিযোগিতামূলক বাজারে নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগ উপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুযায়ী প্রস্তুত করা হচ্ছে। ব্যাংকের উদ্দেশ্যাবলী। ব্যাংকের কোন উদ্দেশ্যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে? ব্যাংকের উদ্দেশ্যাবলী। ব্যাংকের উদ্দেশ্যগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করব করা হয়েছে, নিজের ইচ্ছা না, 3টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, ব্যাংকের উদ্দেশ্য, ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বিভিন্ন। আমরা এখানে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট 3টি গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য আলোচনা করব। ব্যাংকের উদ্দেশ্যগুলোকে আমরা 3 দিক দিয়ে ভাগ করছি। ব্যাংকের উদ্দেশ্য এক হলো ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। আরেকটি প্রেক্ষাপট হলো সরকার এবং রাষ্ট্রের পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। একটি হলো মালিক আর ব্যবস্থাপনার প্রেক্ষাপটে উদ্দেশ্য, আরেকটি উদ্দেশ্য সরকার ও রাষ্ট্রীয় পক্ষের উদ্দেশ্য। আর 3 নম্বরটা হলো ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে। ব্যাংকের যে গ্রাহক, ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। তাহলে আমরা ব্যাংকের উদ্দেশ্যগুলো কয়টি ভাগে ভাগ করতে পারি? 3টি ভাগে। ব্যাংকের উদ্দেশ্যকে কয় দিক দিয়ে বিবেচনা করা হয়েছে? 3 দিক। একটি হলো ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা,
দ্বিতীয়ত হলো ব্যাংক এবং রাষ্ট্র, তৃতীয়ত হলো ব্যাংকের গ্রাহক হিসাবদারি করা। এই তিন দিকে ব্যাংকের উদ্দেশ্যগুলো বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা ধারাবাহিকভাবে দেখি। প্রথম বলছিলাম ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। এই ক্ষেত্রে চারটি পয়েন্টে বা চারটি ভাগে ভাগ করা হয়েছে ব্যাংকের উদ্দেশ্য গেলে। ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভিত্তিতে চারটি ভাগ হলো তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন, তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন, উন্নয়নের অংশগ্রহণ, সামাজিক অবদান। এই চারটি ভাগে এই চারটি পয়েন্ট ভিত্তি করে ব্যাংকের মালিক ও ব্যবস্থাপকের কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। দেখো, তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন। ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ার হোল্ডারগণ সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। এই উদ্দেশ্য যথাযথ পালন করতে ব্যাংকের শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত হারে মুনাফা অর্জন করা প্রয়োজন। প্রতিটি বিনিয়োগের একটি সুযোগ ব্যয় আছে, অন্তত সেই হারে মুনাফা অর্জন না করতে পারলে এই উদ্দেশ্য ব্যাহত হয়। দ্বিতীয় বলছে সুনাম অর্জন। যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষের সুনাম বৃদ্ধি পায়। উন্নয়নে অংশগ্রহণ। ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশের উন্নয়ন, দেশের উৎপাদন এবং জাতীয় আয় বৃদ্ধিতে সচেষ্ট হয়। এতে মালিক পক্ষের বিনিয়োগ সার্থক হয়। গ্রাহককে বিভিন্ন রকম সেবা দান করা ব্যাংকের একটি উদ্দেশ্য। মালিক পক্ষ ব্যবস্থাপকের আরেকটি উদ্দেশ্য মধ্যে আছে সামাজিক অবদান। বিভিন্ন রকম সামাজিক কার্যক্রমের মাধ্যমে এবং অর্জিত মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়ন ও সমাজ গঠনমূলক কাজে ব্যয় করে তাদের একটি উদ্দেশ্য করা হয়। তাহলে আমরা দেখি প্রথম দিকে ব্যাংকের উদ্দেশ্যাবলী যে তিনটি ভাগ করেছে, তার একটি ভাগ হলো ব্যাংকের মালিক ও ব্যবস্থাপকের কর্তৃপক্ষের প্রেক্ষাপটে তাদের উদ্দেশ্যাবলী। তাই সেই ক্ষেত্রে আমরা চারটি ভাগ আবার আলোচনা করছি। এটা তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন, উন্নয়নে অংশগ্রহণ, সামাজিক অবদান। পরবর্তী আসছে আমাদের সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। এই ক্ষেত্রে আমরা পাঁচটি পয়েন্টে আলোচনা করব। সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলিকে পাঁচটি পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর, নোট ও মুদ্রা প্রচলন। আমরা সবাই খাতায় লেখা করতে নোট ও মুদ্রা প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন। তারপরে আছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, কর্মসংস্থান। সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলীর প্রথম পয়েন্টে আসছে নোট ও মুদ্রা প্রচলন। নোট ও মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে একমাত্র বাংলাদেশ ব্যাংক টাকা প্রচলন করে। কি বলছি? নোট ও মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক হিসাবে একমাত্র বাংলাদেশ ব্যাংক টাকা প্রচলন করে। চালু ব্যাংক চেক কখনো বিনিয়োগের মাধ্যমে হিসাবে এবং মুদ্রার বিকল্প হিসাবে কাজ করে ব্যাংকের চেক। নগদ টাকা দিয়ে আমরা লেনদেন করি, আবার যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা চেক লেখে ওই নগদ টাকার বিকল্প হিসাবে ওইটা প্রদান করে, আবার ব্যাংকে জমা দিয়ে সে টাকা আদায় করে না, ব্যাংক হিসাবে জমা দিয়ে। মূলধন গঠন। সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী বলতে আরেকটি হল মূলধন গঠন। সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে ব্যাংক আমানতের মাধ্যমে সংগ্রহ করে তা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য ঋণ দেয়। দেশে মূলধন গঠনে সাহায্য করা এবং সঞ্চয় উদ্বুদ্ধ করা ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য। 3 নম্বর, বিনিয়োগ ও
শিল্পায়ন। ব্যাংক যে কোনো কারবারে ঋণ দেওয়ার আগে ওই কারবারের খাতে গুরুত্ব বিবেচনা করে। সরকার নিয়মিতভাবে তার অগ্রাধিকারের খাতগুলো দেশ ও জাতির সামনে তুলে ধরে। ব্যাংক সেই অগ্রাধিকারভুক্ত খাত অর্থায়ন করে সরকারের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করে। মুদ্রার বাজার নিয়ন্ত্রণ। সরকার তথ্য কেন্দ্রীয় ব্যাংক দেশের দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। এই কাজটি কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে একা একা সাফল্যের সাথে সম্পাদন করতে পারে না। বলছি, কেন্দ্রীয় ব্যাংক বিচ্ছিন্নভাবে একা একা সাফল্য সাধন করতে পারে না। দেশের বাণিজ্যিক ব্যাংক এক্ষেত্রে মুদ্রা বাজার নিয়ন্ত্রণে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য করে। কর্মসংস্থান। পঞ্চম উদ্দেশ্য, সরকার ও রাষ্ট্রীয় পক্ষের ব্যাংকের উদ্দেশ্য কর্মসংস্থান। দেশের বেকারত্ব দূরীকরণের জন্য সরকারকে সাহায্য করা ব্যাংকের অবস্থার একটি কাজ। বলছি, দেশের বেকারত্ব দূরীকরণের জন্য সরকারের সাহায্য করা ব্যাংক ব্যবস্থার একটি কাজ। ব্যাংকগুলো সেসব কারবারকে অর্থায়ন করতে পারে যেগুলো অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে, যেমন মূলধন নির্ভর প্রযুক্তির বদলে শ্রম নির্ভর প্রযুক্তিতে অর্থায়ন করে ব্যাংক অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করে সরকারকে সাহায্য করে। তৃতীয় উদ্দেশ্য ছিল ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য 3 নম্বর হবে সেটাকে আমরা 6টি ধাপে অর্থাৎ 6টি পয়েন্টে আলোচনা করব। কোনটা? ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কী? ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হবে। ব্যাংক গ্রাহক কারা? যারা হিসাবদারি, যেই ব্যাংকের হিসাব হোল্ডার যারা আছে তারা এই ব্যাংকের গ্রাহক। তাদের উদ্দেশ্যগুলো প্রথমে আসে আমানত। আমানত মানে তাদের গচ্ছিত মানে তাদের সঞ্চয় গচ্ছিত জমা রাখে হিসাবের মাধ্যমে। হিসাব ছাড়া ব্যাংক আমানত নেবে না, ব্যাংকে হিসাব খুলতে হবে, তারপরে আমানত নেবে। আমানত গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের আমানত সৃষ্টি করে। চলতি আমানতের সুদ নেই, কিন্তু অনেক ধরনের সেবা পাওয়া যায়। সঞ্চয়ী আমানতে প্রায় 5% থেকে 7% হারে সুদ পাওয়া যায়। আবার যখন প্রয়োজনে টাকা তুলে ফেলা, আবার মেয়াদি আমানতের সুদের হার প্রায় 12 থেকে 13%। তবে সাধারণত মেয়াদি উত্তীর্ণ হওয়ার আগে টাকা তুললে তেমন লাভ হয় না। মেয়াদি আমানত নিম্নে 1 মাস এবং ঊর্ধ্বে যে কোনো সময়ব্যাপী হতে পারে। আমানতকারীকে তার সুবিধামতো আমানত সৃষ্টিতে সাহায্য করা ব্যাংকের একটি মৌলিক উদ্দেশ্য। এদিকে আমরা ব্যাংকের আমানত শ্রেণী, এটা পিছনের একটা চ্যাপ্টার আছে, পরে এটা বিস্তারিত আলোচনা হবে যে আমানত কত প্রকার সেটা সাধারণত তুমি জেনে রাখো। সঞ্চয় হিসাব, চলতি হিসাব, আরেকটা বিভিন্ন মেয়াদি হিসাব যেটা করা দেওয়া হয়, 3 নম্বর আছে। তাহলে আমরা আমানতটাকে আবার দেখি। আমানত রাখে কিসের মাধ্যমে? ব্যাংক হিসাবের মাধ্যমে। এই আমানত আবার 3 প্রকার। এই 3 প্রকার আমাদের বৈশিষ্ট্য ভিন্ন। এটা আমাদের চ্যাপ্টারে আছে, পরে বিস্তারিত আলোচনা করতে পারবো। তাহলে আমরা শুধু এটুকু জেনে রাখি, গ্রাহক আমানত সৃষ্টি করে সেইটা কোন কোন হিসাবের মাধ্যমে আমানত রাখে। চলতি হিসাবের মাধ্যমে। এই হিসাবে কোনো সুদ দেওয়া হয় না, তবে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। সপ্তাহে যে কোনো পরিমাণ টাকা উত্তোলন করা যায়। আর একটা সঞ্চয় আমানত, এক্ষেত্রে 5% থেকে 7% পর্যন্ত সুদ পাওয়া যায়। এটা আর একটা মেয়াদি আমানত, সেখানে
সঞ্চয় থেকেও বেশি হারে মুনাফা পাওয়া যায়। তাহলে আমানত গ্রহণ করে বিভিন্ন হিসাবের মাধ্যমে এটা ব্যাংকের উদ্দেশ্যাবলী গ্রাহকের দৃষ্টিকোণ থেকে। গ্রাহকের দৃষ্টিকোণ আরেকটা 2 নম্বর, সেটা হলো গ্রাহকের অর্থ মূল্যবান সামগ্রীর নিরাপত্তা প্রদান করা ব্যাংকের একটি উদ্দেশ্য। আমাদের সমাজে নিজের কাছে বা ব্যবসা বাসায় অনেক অর্থ, স্বর্ণ, গহনা, তারপরে অন্যান্য মূল্যবান সামগ্রী, দলিল ইত্যাদি, বিভিন্ন জমিজমা কাগজ, প্রয়োজনীয় কাগজপত্র, এগুলি বাসায় রাখা নিরাপদ না। এসব সামগ্রী নিরাপদে গচ্ছিত রাখা ব্যাংকের একটি উদ্দেশ্য। বিনিময়ে আবার চার্জ দিতে হয়, সেটা পরে আলোচনা করে দিচ্ছে। 3 নম্বর আছে উপদেষ্টা ও পরামর্শদাতা। ব্যাংক যখন কোনো প্রকল্প অর্থ লগ্নি করে তখন প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে, সে ব্যাপারে নিশ্চিত হলেই অর্থায়ন জড়িত হয়। ব্যাংক ঋণ দেয়। প্রকল্পটির লাভজনকতা ঋণের আবেদনকারীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, ব্যাংকের জন্য তেমনি গুরুত্বপূর্ণ। ব্যাংকের পেশাগত দক্ষতা প্রকল্পের লাভজনকতার ব্যাপারে আবেদনকারীর ধারণাকে শক্তিশালী করে। প্রকল্পটি যদি পরিমার্জন করতে হয়, ব্যাংক সে পরামর্শ প্রদান করে। আরও বিভিন্ন রকম আর্থিক এবং অর্থ সংক্রান্ত পরামর্শ ব্যাংক গ্রাহককে দিয়ে থাকে। 4 নম্বর উদ্দেশ্যের মধ্যে আছে প্রতিনিধি ও ওসি। সেবার মূল্য গ্রহণের বিনিময়ে মক্কেলের পক্ষে প্রতিনিধি বা ওসি হিসাবে কাজ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। ব্যাংক গ্রাহকের পক্ষে ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণ করে, বিনিময় বিলে সই করে, বাসা ভাড়া সংগ্রহ করে, প্রতিনিধি ওসি হিসাবে কাজ করে। অর্থ স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পয়সা পাঠানো। ব্যাংক সেবার মাধ্যমে গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশ ও বিদেশে স্থানান্তর করে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ। গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়ন কল্পে ব্যাংক বিভিন্ন ধরনের নতুন নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে। ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা ছাড়াই পণ্য ক্রয় করতে পারে। এটিএম মেশিন থেকে নগদ টাকা তোলা যায়। বর্তমানে দেশের সব বড় শহরের বিভিন্ন এলাকায় 24 ঘন্টা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা ব্যবস্থা চালু আছে। তাছাড়া মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা সহজ করা হয়েছে। এইগুলো হচ্ছে কি ব্যাংকের উদ্দেশ্যাবলী। ব্যাংকের উদ্দেশ্যকে আমরা কয়টি ভাগে ভাগ করেছি? 3টি আলোচনা করি, 3টি ভাগ করে। 3টি ভাগগুলো কি? একটি হলো মালিক ও ব্যবস্থাপনার পক্ষে ব্যাংকের উদ্দেশ্য, সরকার ও রাষ্ট্রীয় পক্ষে দৃষ্টিভঙ্গিতে ব্যাংকের উদ্দেশ্য, আরেকটি হলো গিয়ে ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হলো। এই 3টি ভাগে অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আসে পরবর্তী 9.2 ব্যাংকের গঠন। ব্যাংক কীভাবে গঠন করতে এটা পরবর্তীতে আলাদাই আছে, এখানে সংক্ষিপ্তভাবে আছে। কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন ও সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। আবার জেনে রাখো, কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। বেসরকারি ব্যক্তি মালিকানা। পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানা ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। একটি হলো প্রাইভেট, একটা পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, আর প্রাইভেট ছিল সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 13 জন। আর পাবলিকের সর্বনিম্ন 7 জন আর সর্বোচ্চ হল শেয়ার হোল্ডার দ্বারা সীমাবদ্ধ, পরিচালক সীমাহীন। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার সর্বোচ্চ সীমাহীন পরিচালক। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন ব্যাংকগুলো
সমবায় ও অন্যান্য যে কোনো নামে পরিচালিত হলেও তা বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসাবে চিহ্নিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করছি ব্যাংকের উদ্দেশ্যাবলী, তারপরে ব্যাংক কীভাবে গঠন করা হয়, ব্যাংকিং এবং আমাদের এটাই পড়া থাকবে। এখান থেকে আমরা এমসিকিউ প্রশ্ন ধরবো নেক্সট ক্লাস। আমরা একটা শিখে রাখলাম। আর এই চ্যাপ্টার শেষে আমরা সৃজনশীল প্রশ্ন ধর্ম আলোচনা করব। পড়া থাকবে 9.1, 9.2, অর্থাৎ 9.2 পর্যন্ত, নবম অধ্যায় 9.2 পর্যন্ত। সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়বে। যারা এখনও সিলেবাস ডায়েরি সংগ্রহ করেনি, বিদ্যালয় অফিস রুম থেকে সিলেবাস ডায়েরি সংগ্রহ করবে এবং সিলেবাস অনুযায়ী নেক্সট অন্যান্য সাবজেক্টগুলো তোমরা বাসা এগিয়ে থাকবে। অনলাইন ক্লাসে যা হয় তাতে সারা দিন। সে পর্যন্ত ধন্যবাদ।